গতকালকে ২৬শে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। আপনাকে সেটারও শুভেচ্ছা জানাই। মানে জালিমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের দাঁড়িয়ে যাওয়া। Absolutely, a group of people will be able to suck you, একদম কমপ্লিটলি আপনাকে সর্বতভাবে শোষণ করতে সমর্থ হবে। আমি কিন্তু এনসিপি নাগরিক পার্টিকে দেখি একটা রাজনৈতিক ঘটনা হিসেবে। নীতিবিদদের হটকারিতা বলেন কিংবা জনগণের দায় বলেন নাকি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেন, মানে শোষকের জন্য তৈরি করা শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, ইটস নাথিং এলস। বিপ্লবী পরিবর্তন কেন ঘটলো না? ব্রিটিশরা যেটা করেছে যে পরিবর্তনগুলো বা ডমিনেন্সিগুলো নিয়ে গেছে সামাজিকভাবে, কালচারালভাবে, স্ট্রাকচারালভাবে। Hello friends and welcome back to the Pulse of Bangladesh podcast. আমি তৌকির চৌধুরী, আপনাদের host. We took a little bit of break in Ramadan and Nirbachan and everything, but we are back with a brand new guest of the channel, Dulshana Parul Appa from Australia, and also recently elected or selected Jugmo Ahobbayok of NCP, Dhaka Jela Uttorer Senior Jugmo Ahobbayok. Okay. এগেন আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রবাসে আসলে অনেক লোকের আহ, অনেক অনেক আসলে আপনাকে দিয়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের শুরু। তো আপনাকে বরাবরই লোকজন প্রবাসে, আমি যতটুকু দেখি আমার দিক থেকে অনেকটাই মিস্টেরিয়াস মনে করে, অনেকটাই ডিরেকশন চায়। তো আজকে আমরা আপনার থেকে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর জেনে নিব, আপনার চিন্তাভাবনা সম্পর্কেও জানবো। প্রথম প্রশ্ন, যেহেতু আজকে আমরা গতকালকে ২৬শে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস, আপনাকে সেটারও শুভেচ্ছা জানাই। এবং সেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই প্রশ্ন যে, দেখেন আপা, আমরা ২৪ আম, পেরিয়ে আসলাম। ১৯৭১ সালেও কিন্তু বাংলাদেশে একটা ২৬শে মার্চ ২৭শে মার্চ তারিখে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন না, তাদের অনুপস্থিতি ছিল বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু তৎকালীন বাংলাদেশের সেনা সদস্যরা একটা অভ্যুত্থান ঘটালেন এবং সেই অভ্যুত্থানটা বাংলাদেশের জনসাধারণের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়লো। মানে জালিমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের দাঁড়িয়ে যাওয়া ফ্রম লেটস সে ৭১-এই যদি ধরি, এবং এটা কি আমাদের একটা বৈশিষ্ট্য যে বারবার আমরা বিপ্লবের দিকেই রাস্তায় জনগণের মানে একটা স্পিরিটের মধ্যে সবসময় এটা থাকে যে যে কোনো সময় বাংলাদেশে যখন খুব বেশি দরকার আমরা দাঁড়িয়ে যাই? কি মনে করেন? হ্যাঁ, এটা যেটা বললেন যে আমাদের বৈশিষ্ট্য, এটা তো আসলে শুধু ৭১ সালেই না, তার আগেও যদি যাই, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ধরেন ভাষা আন্দোলন, তারও আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সিপাহী আন্দোলন। আমার মনে হয় যে এই সাবকন্টিনেন্টের, এই ভূখণ্ডের ইতিহাসে আসলে আহ, জুলুমের ইতিহাস যেরকম আছে, সেরকম জালিমের বিরুদ্ধে রুখে দেওয়ার ইতিহাসও আসলে আমাদের আছে। এবং ওইটা আপনি যেটা বললেন, এটা মনে হয় যেন আমাদের অ্যানসেস্টোরিয়াল একটা বৈশিষ্ট্যে পরিণত হয়েছে যে জুলুম থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা নেই, কিন্তু তারপর আমরা প্রতিহত করি। এই যে দফায় দফায় শুধু যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ৫২, ৬৯, ৭১, ৯০, সর্বশেষ ২০২৪, ইতিহাস তাই বলে। হ্যাঁ, মানে দেখেন, যে যদিও এটা আমরা বললাম তারপরেও তো একটা হতাশা থেকে যায়। যেমন আম, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে বারবার আমাদের মধ্যে জনগণের একটা বিপ্লব সংগঠিত হচ্ছে, কিন্তু এটা বারবার হওয়ার পরেও জাতি হিসেবে আমরা এখনো কেন সফল হতে পারলাম না? মানে রাজনীতিবিদদের হঠকারিতা বলেন কিংবা জনগণের দায় বলেন নাকি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেন, মানে একটা খোলাখুলাই জিজ্ঞেস করতে চাই যে এটা কি, কি জন্য ৫০-৫৫ বছর হয়ে গেল we're nowhere to be successful as a nation? হ্যাঁ, মানে আমি আপনার বিপ্লব শব্দটা ধরি কেমন, তাহলে আলোচনাটা সুবিধা হয়। যে এক কথায় যদি আমরা বলি যে জনগণের এত আত্মত্যাগ, এত রক্তের বিনিময়েও আসলে আমরা একটা সফল বিপ্লব করতে পারলাম না কেন, তাই না? বা বিপ্লব পরবর্তী একটা, এখন যেমন শোনা যায় ২৪-এ যেমন বিপ্লবী সরকার করতে পারলাম না, এই এই আলোচনাগুলো আছে। তাহলে বিপ্লব শব্দটা আমি নিলাম। এটা আসলে ধরেন প্রথম বিষয় হচ্ছে গিয়ে দফায় দফায় ১৯৭১ কি আসলে বিপ্লব হয়েছিল কিনা, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। ২৪-এ আসলে বিপ্লব হয়েছিল কিনা, এখানেও রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। কিন্তু বিপ্লব ন্যারেটিভে যেটাকে ধরেন, বা যদি বৈশিষ্ট্যে, এই যে একদম লিটারেলি বৈশিষ্ট্যে যদি আমরা ধরি, যে নথিপত্রে যেভাবে পাওয়া যায়, সেই জায়গা থেকে আসলে বিপ্লব না, প্রত্যেকটাই একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্যে দিয়ে একই মুক্তিযুদ্ধে। এবং তারপরও প্রত্যাশার জায়গাটা হচ্ছে বিপ্লবী পরিবর্তন কেন ঘটলো না? যদি আমরা বিপ্লব বলি বা না বলি,
পরিবর্তনটাকে হচ্ছে বিপ্লবী পরিবর্তন কেন ঘটলো না? এই জায়গায় আমি রাষ্ট্রচিন্তার হাসনাত কাইম ভাইয়ের একটা আলোচনা একটু রেফার করতে চাই। উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন আপনার একটা আলোচনায়। উনি বলছিলেন যে ব্রিটিশ কলোনি যেগুলো আছে, যে রাষ্ট্রগুলো আসলে একটা সময় ব্রিটিশের কলোনি ছিল, পৃথিবীর ইতিহাসে সেই সমস্ত কোনো কলোনিতে বিপ্লব সম্ভব হয় নাই। খেয়াল করেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তথ্য অর্থে, যে যেই সমস্ত দেশ একটা সময় ব্রিটিশের কলোনি ছিল, সেই সমস্ত কোনো দেশে আসলে বিপ্লব সংগঠিত হয় নাই, বিপ্লব সংগঠিত হওয়া সম্ভব হয় নাই। এইটার কেন প্রশ্নের উত্তরে আসলে আপনার কেনটা যুক্ত আছে, যে কেন আসলে আমরা পারি নাই। হ্যাঁ, সাউথ আফ্রিকা কি এখানে ডিফারেন্ট? কোয়েশ্চেনটা অনেক বেশি স্ট্রাকচারাল। এক্স্যাক্টলি, ধরেন নর্মালি তিনটা ফর্মেটে আলোচনা করি তো আমরা: স্ট্রাকচারাল, পলিটিক্যাল, কালচারাল। আপনার কালচারটা সোসাইটির উপর ডিপেন্ড করে, পলিটিক্সটা আপনার সোসাইটি এবং স্ট্রাকচার দুটোর উপর ডিপেন্ড করে, এবং পরিবর্তনটা মূলত স্ট্রাকচারাল জায়গা থেকে আসে। রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রের যদি বৈপ্লবিক পরিবর্তন আমরা চাই, একটা বিপ্লবী রাষ্ট্র যদি চাই, বিপ্লবী দেশ মানে রাষ্ট্রটাকে তো বিপ্লবী কায়েম করতে চাই, তখন তার মানে ফুললি কনসেন্ট্রেটেড অন দ্য স্ট্রাকচার অফ দ্য স্টেটস, রাইট? তাহলে যদি এবার দেখেন যে আমাদের স্ট্রাকচার অফ দ্য স্টেটস আসলে কি, রাষ্ট্রের কাঠামো স্ট্রাকচারটা কি, এটা সম্পূর্ণ আমাদের রাষ্ট্র পুরো লেগেসিটাই কিন্তু আমরা ক্যারি করছি। রাষ্ট্রের কাঠামো যদি দেখেন, আমলাতন্ত্র, যে সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, সংবিধান, আমলাতন্ত্র, মিডিয়া, এবং সংস্কৃতভাবে স্লেভারি। স্লেভারি ইন টার্মস অফ, ধরেন শিকল দিয়ে বেঁধে রেখে দাসীবাদী সেই স্লেভারি না, অনেক বেশি সাইকোলজিক্যাল স্লেভারি। আপনি যদি, ওই জন্য বললাম যে আমাদের কাঠামোগত জায়গাটা যদি আপনি দেখেন, তাহলে ব্রিটিশ মানে অন্য কলোনির সাথে ব্রিটিশ কলোনির একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। ব্রিটিশরা যেটা করেছে, শুধুমাত্র আপনার ধরেন অন্য ফ্রান্স বা অন্য কলোনিতে আপনি দেখবেন গেছে একটা কান্ট্রিতে, দখল করে লুট করেছে, সম্পদ লুট করে বিদায় হয়েছে, চলে গেছে। যে কাজটা ব্রিটিশরা করেছে, অন্যান্য যারা দখলদারি দেশ বা দখলদারি উপমহাদেশ যে কাজটা করেনি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ করেনি। ফান্ডামেন্টাল চেঞ্জ কি দেখবেন, কালচারাল এবং স্ট্রাকচারাল পরিবর্তনগুলো করেনি। তারা গেছে, ডাকাতি করে নিয়ে ফেরত গেছে, দস্যুতা করে নিয়ে ফেরত গেছে, কিন্তু ব্রিটিশ কখনো এই কাজটা করে না। ব্রিটিশ কখনো এই কাজটা করেনি এবং এই কাজটা করে না। তাদের এই যে ধরেন এত অল্প কতগুলো মানুষ 200 বছর আসলে শাসন করতে পেরেছে কিভাবে, তারা যেটা করেছে স্ট্রাকচার পরিবর্তনগুলো করে, আস্তে আস্তে স্ট্রাকচারাল পরিবর্তনগুলো করে ফেলে তাদের যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো হচ্ছে কি সরাসরি, খেয়াল করেন, শাসন, এবং তারাও কিন্তু শোষণ করেছে, কিন্তু পার্থক্য হচ্ছে তারা শাসনের মধ্যে দিয়ে শোষণ করেছে। তারা শাসক হিসেবে অ্যাপেয়ার করেছে, শোষণ করেছে। তাহলে কেউ যখন শাসক হিসেবে অ্যাপেয়ার করে, প্রশাসক, তখন অপোজিশনটা কি, কাদেরকে, যাদেরকে শাসন করছে, তাই না? আর হচ্ছে গিয়ে শোষণ করছে মানে আরেক দল হচ্ছে কি, সে শোষক হিসেবে অ্যাপেয়ার করছে, আর এক দল অটোমেটিক ভাবে শোষিত হিসেবে অ্যাপেয়ার করছে। এখন দীর্ঘ বছর ধরে, ধরেন 200 বছর ধরে যদি কাউকে শোষণ করতে হয়, তাহলে শোষিতকে যদি আপনি শুরুতেই বুঝতে দেন যে শোষণটা করছে, তাহলে রিভল্টটা অবশ্যম্ভাবী। তার মানে যত র ভাবে আপনি শোষণ করবেন, রিভল্টটা তত তত হচ্ছে গিয়ে ড্রাস্টিক্যালি হবে, তত ফেমাস হবে। এটা এটা একদম সাইকোলজিক্যাল প্যাটার্ন আমাদের। তাইলে দেখেন, ব্রিটিশরা যেটা করেছে, যে পরিবর্তনগুলো বা ডমিনেন্সি গুলা নিয়ে গেছে সামাজিকভাবে, কালচারাল ভাবে, স্ট্রাকচারাল ভাবে। হ্যাঁ, এখন কালচারাল ডমিনেন্সি করার জন্য তাদের এই যে, ওই যে কালচারাল, আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি, যে যেমন ধরেন অনেকগুলো গোত্র বা গোষ্ঠীকে, সুবিধাবাদী গোষ্ঠীকে তারা তাদের সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত করেছে, ট্রান্সফর্ম গুলো করেছে, ট্রান্সফরমেশন গুলো ছিল। তারপর যেটা করেছে, যে মূল যেটা আমাদের ক্ষতিটা করেছে, যে স্ট্রাকচারটা, মানে বাংলাদেশে এখন রাষ্ট্রের যে কাঠামো, সেটা কিন্তু সরাসরি হচ্ছে গিয়ে, এটা আপনি অনেক যে, আমি নতুন কথা বলছি না, এটা আসলে বহু জায়গায় আমরা শুনেছি, আমি পুনরাবৃত্তি করছি জাস্ট কথাটা। তার মানে একবারে শোষকের জন্য তৈরি করা শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা। It's nothing else. Absolutely a group of people will be able to suck you, একদম কমপ্লিটলি আপনাকে সর্বতভাবে শোষণ করতে সমর্থ হবে, ইউজিং দিস স্ট্রাকচার। স্ট্রাকচারে এইভাবে করা। হ্যাঁ, তারা তো বণিক ছিল, তারা বাণিজ্যের জায়গা থেকে তাদের বাণিজ্যের একটা পার্ট হিসেবে রাষ্ট্রের একটা প্রশাসক হিসেবে তারা অ্যাপেয়ার করবে। ফলাফল হিসেবে হচ্ছে কি, দেখাবে যে আমি শাসন করছি, আসলে শাসনের বিনিময়ে শোষণটা করে নিয়ে সাক করে নিয়ে চলে যাবে। সেম স্ট্রাকচার অ্যাজ ইট ইজ এইখানে। এখন ওই স্ট্রাকচারের মধ্যে দেখেন, আর একটা হচ্ছে কি শাসক,
বা প্রশাসক এবং যাদেরকে হচ্ছে গিয়ে শাসন যাদেরকে করছে, আমি যদি জনগণ বলি তাদের সাথে সম্পর্কটা কি আসলে? সম্পর্কটা কি বায়োলেটারাল রিলেশনশিপ? না। ডায়ালেকটিক রিলেশনশিপ? না। অ্যাবসলিউটলি স্লেভারি রিলেশনশিপ। আপনি যদি দেখেন একদম অ্যাবসলিউটলি দাস শ্রমিকের সম্পর্ক, ডিফারেন্ট ফর্ম, ডিফারেন্ট ডাইমেনশন। তাইলে ওই স্ট্রাকচারের মধ্যে, যে কারণে বলছে যে বিপ্লব আসলে সম্ভব হয় না কেন, কারণ এখানে শুধু যদি স্ট্রাকচারাল হইতো তাইলে হয়তো একটা জায়গা ছিল। উইদিন দ্য স্ট্রাকচার আপনার ক্যাপাসিটিই নাই। আপনি দেখেন এখন ওই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে কি কি জায়গাগুলো আছে, আপনার আমলাতন্ত্র আছে, আপনার নিরাপত্তা বাহিনী আছে, আপনার মিডিয়া আছে, এবং আপনার আর একটা জায়গা, বড় জায়গা আছে, ব্যবসায়ীরা আছে, বণিকেরা আছে, ব্যবসায়ীরা আছে। জুলাইয়ের পর বা তার আগে একটা টার্ম আমরা খুব শুনেছি, অলিগার্ক, রাইট? যে এই অলিগার্ক কারা বা মাফিয়া কারা, তার মানে আপনার যেটা বলে যে অনৈতিক ব্যবসাগুলো যারা করছে মাফিয়া বলে, মানে উইদিন দ্য স্টেটসও লিগাল না, ইলিগাল ব্যবসা যারা করছে কিন্তু ব্যবসা, কিন্তু তারা হচ্ছে কি আপনার মাফিয়া, অমুক তমুক, ড্রাগ। আর একদল হচ্ছে কি যার দ্বারা আমরা চোখের দেখতে পাচ্ছি যে লিগাল ব্যবসা করছে, তাদেরকে অলিগার্ক বলছি। বাট দিনের শেষে কি একটা গ্রুপ অফ বণিক। ওই যে দেখেন সেই ব্রিটিশদের যে বণিক ব্যবস্থা, ব্রিটিশের যে ব্যবসায়ীরা, বণিকেরা সিস্টেম স্ট্রাকচার তৈরি করে দিয়েছিল, যার মধ্যে দিয়ে শাসন করার মধ্যে দিয়ে শোষণ করে নিয়ে যাচ্ছে, সেম অ্যাজ ইট ইজ এক্সিস্ট করছে, সেম স্ট্রাকচার। তাহলে সেম স্ট্রাকচার রেখে আপনি পিপুলের মধ্যে যতই আপনি রক্ত দেন না কেন, বিপ্লব করেন না, মানে জনগণের মধ্যে মনস্তাত্ত্বিক বিপ্লব হোক না কেন, স্ট্রাকচারাল বিপ্লব আপনি করতে পারবেন না। ওইটা উইদিন, এখন স্ট্রাকচারাল বিপ্লব করলে ধরেন আমি ধরে নিলাম যে না আমরা কাঠামোগত বিপ্লবটা করব, তার রূপ কি হবে, রকম কি হবে? সাবকন্টিনেন্টে কি কোনো বিপ্লবী দেশ আছে যারা বিপ্লব করার মধ্যে দিয়ে পরবর্তী বিপ্লব উত্তীর্ণ একটা রাষ্ট্র কাঠামো তৈরি করেছে? উপমহাদেশে কি আছে? আপনি দেখেন, অথবা ব্রিটিশ কোনো কলোনি কি আছে যে বিপ্লবোত্তর একটা রাষ্ট্র কাঠামো, যেটার একটা ধারণা, একটা আইডিয়া আমাদের আছে? নাই কিন্তু। বিপ্লবোত্তর রাষ্ট্র কাঠামো বলতে আমরা চীনকে বুঝি, রাশিয়াকে বুঝি, যে তথাকথিত সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট যে কান্ট্রিগুলা, কিউবাকে বুঝি, আর্জেন্টিনাকে বুঝি। আমার সাবকন্টিনেন্টের যে সয়েল, আমার যে কালচার, আমার যা রিলিজিয়াস বা যে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে আসলে ওগুলি যায় না। তাহলে ইন দ্যাট টার্মস আমাদের যদি বলেন, উই ডোন্ট অ্যাকচুয়ালি নো যে বিপ্লবোত্তর রাষ্ট্র কাঠামোটা কি হবে। আমরা যদি জানতাম, আমাদের যদি কোড অ্যান্ড কোড প্রেসক্রিপশন থাকতো বা চেকলিস্ট থাকতো যে বিপ্লবোত্তর রাষ্ট্র কাঠামোটা এরকম এরকম হইতে পারে, তাইলে কিন্তু তখন আমরা একটা কিছু ভিজুয়ালাইজ করতে পারতাম এবং ওইদিকে নিজেদেরকে ধাবিত করতে পারতাম। অ্যাট দিস মোমেন্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, উই ডোন্ট নো। দুইটা বিষয় আমরা জানি না। একটা হচ্ছে এই যে ব্রিটিশের রাষ্ট্রীয় কাঠামো, সেটাকে ডিমলিশ করতে হবে কিভাবে, কারণ এখন পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিল ইতিহাসে এরকম কোনো কান্ট্রি তার রাষ্ট্র ব্যবস্থাটাকে ডিমলিশ করতে পারে নাই, নাই, উদাহরণ নাই। আবার এই ডিমলিশ রাষ্ট্র ব্যবস্থার পরে, তারপরে না প্রথমে তো ধ্বংস, তারপরে তো গঠন, এই ডিমলিশ রাষ্ট্র ব্যবস্থার উপর আবার আরেকটা রাষ্ট্র কাঠামো আমরা কিভাবে করব, যেটাকে যে বিপ্লবোত্তর রাষ্ট্র কাঠামোটা কি হবে, সেটাও কিন্তু আমরা পরিষ্কার না। এই সয়েল, এই সাবকন্টিনেন্টে অথবা ব্রিটিশ কলোনিতে কি হবে আমরা জানি না, উই ডোন্ট নো। ওইটা একটা আমার কাছে মনে হয়েছে থিওরিটিক্যাল বিগেস্ট চ্যালেঞ্জ। এটা হচ্ছে থিওরিটিক্যাল বিগেস্ট চ্যালেঞ্জ, যে কেন আমরা পারি নাই আসলে বিপ্লবোত্তর কোনো বিপ্লবী রাষ্ট্র কাঠামো তৈরি করতে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে কালচারাল, যেটা আমি বললাম। ওই যে মনস্তত্ত্বে আমাদের স্লেভারি মানসিকতাটা, দাস এবং মালিকের সম্পর্কের যে সাইকোলজি এবং যে কালচারটা উইদিন দ্য স্ট্রাকচারাল কালচারের মধ্যে ইনবিল্ড আছে, উই অ্যাকচুয়ালি ইভেন ডোন্ট নো যে এইটারে কেমনে ব্রেক করতে হয়। যেমন তার খুব সহজ উদাহরণ হচ্ছে স্যার। স্যার, আপনার বাংলাদেশে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান আপনি পাবেন না যেখানে স্যার না বলে আপনি কাজ উদ্ধার করতে পারবেন, অ্যাবসলিউটলি পসিবল, ইম্পসিবল। তাহলে ওইটা হচ্ছে একটা সবচেয়ে সহজ একটা উদাহরণ দিলাম। নর্মসে নর্মসে পরতে পরতে কালচারালি হচ্ছে আমরা দাস এবং মালিকের সম্পর্ক মেনটেন করি। দাস মালিকের সম্পর্ক এক্সিস্টিং রেখে মেনটেন করে আপনি হচ্ছে কি একটা বিপ্লবী রাষ্ট্র, বিপ্লবী দেশ, এগুলি নাথিং বাট এ ইউটোপীয় কনসেপ্ট, এগুলি রিয়ালিস্টিক না। ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচারাল পলিটিক্যাল কালচারাল কাছে ইউটোপীয় থট লাগে। দোজ আর দ্য রিজনস যে কারণে আমরা আসলে পারি নাই। এই না পারাটাকে ধরেন, এই যে আমরা যে হতাশ হই, স্ট্রাকচারাল কারণগুলোকে যদি আমরা না বুঝি, যে রুট কজগুলো কি, এগুলি যখন আমরা না বুঝি, তখন হয় কি দোষগুলো আমরা সাধারণকে দিই, যে আমরা সাধারণ মানুষই বোধহয় আসলে পারি না, সাধারণেরই বোধহয় যোগ্যতা কম, সাধারণেরই বোধহয় দক্ষতা কম, আমার আন্ডারস্ট্যান্ডিং নাই, এনসিপি পারে না রাজনৈতিক দল হিসেবে, এনসিপি আসলে বিপ্লবকে বেঁচে দিছে ওই জন্য আমরা পারি না, অমুকে বিপ্লবকে বেঁচে দিছে ওই জন্য আমরা পারি না।
দোজ আর দ্য রং কনসেপ্ট, অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, একদম রাইট অ্যান্ড রং কনসেপ্টই আমি বলবো। হ্যাঁ, ওইটাও আবার একটা সাইকোলজিক্যাল গেম প্লে, যে দোষটা যখন আপনি সিস্টেম স্ট্রাকচারটা থেকে আপনি চ্যানেল করতে পারবেন, আমজনতাকে দিয়ে দিতে পারবেন, তখন কিন্তু আপনি ফ্রি। কারা ফ্রি? ওই যে আলিগার, ওই যে বণিক শ্রেণী, ওই যে ব্যবসায়ী শ্রেণী, যারা আলটিমেটলি এস্টাবলিশমেন্ট বা স্ট্রাকচারটাকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, তারা কিন্তু আঙুলটা তুলবেন কার দিকে? যে দোষী তার দিকেই তো। তখন আঙুলটা আপনি তার দিকে না তুলে ম্যাস পিপুলের দিকে আমরা আঙুল তুলছি। তখন আঙুল তুলছে এনসিপির দিকে বা ম্যাস পিপুলের রাজনৈতিক দলের দিকে, যে এরই সব দোষ, ওরই সব দোষ, ওরা পারে নাই, ওরা ফেল হয়েছে, ওরা ব্যর্থ হয়েছে। তৌকির। ধন্যবাদ। It wasn't expected, but yeah, very nice. আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ডিপে আপনি যাবেন, আই নেভার থট অফ দ্যাট, বাট নাও ইট ব্রিংস আপ মোর কোয়েশ্চেন্স। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি বললেন যে একটা ব্রিটিশ থিওক্রেটিক স্টেট এটা ছিল এবং সেটারই ধারাবাহিকতা এখন চলছে, তাইলে ধরেন গত এক বছরে এনসিপি কি রাজনীতি করলো এবং এনসিপি কি রাজনীতি করবে, কিভাবে এই যে এক্সিস্টিং যে অলিগার্কি বা এক্সিস্টিং এস্টাবলিশমেন্ট যেটাকে বলা হয়, সেই এস্টাবলিশমেন্টকে ভাঙবে কিভাবে, যে বিপ্লবের কথা দেশের মানুষ এখন মনে করে, কারণ 5 আগস্টের আগে তো বিপ্লব বলতে কি জিনিস মানুষ চিন্তাই করতে পারতো না। হাসিনা, শেখ হাসিনা সরে যাবে, পালায় যাবে, সেটা তো ইউটোপিয়ান চিন্তাই ছিল মনে হয় বিফোর 5 আগস্ট অ্যান্ড জুলাই মাসের আগে। তো এখন আমি সেই ধারাবাহিকতা থেকেই আসলে প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু ডিপ কথায় নিয়ে গেছেন, তো এই জুলাইয়ের বিপ্লবোত্তর কিংবা 71-এর পরেও যে বিপ্লবগুলো হয়ে গেল 90-এ এবং জুলাইয়ে 1400 মানুষের রক্ত গেল, তো বাংলাদেশের জনগণের প্রত্যাশা কিভাবে এবং এনসিপি কি পূরণ করতে পেরেছে উইদিন দ্য টাইম ফ্রেম 6টা আসন পাওয়া, কিংবা হোয়াট ইজ হোয়াট ইজ দ্য রোড ফর এনসিপি, যেটা আপনাকে এই সামন্ততান্ত্রিক কিংবা এই যে এস্টাবলিশমেন্ট থেকে বের করে আনতে পারবে? ইয়োর্স। এখন এনসিপির বয়স হচ্ছে 1 বছর, রাজনৈতিক বয়স, রাইট? আমি একটুখানি দূরে সরে যে কোশ্চেনের অ্যান্সারটা দেই। ধরে না, আমি যদি বাংলাদেশের পুরো রাজনৈতিক যে রাজনৈতিক পট এবং রাজনৈতিক প্রেক্ষাপট, এইটাকে ধরে যদি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের 54 বছর, আর তার সাথে যদি আমি যুক্ত করি যে ধরেন পাকিস্তান আমলের শাসন, ব্রিটিশ পিরিয়ড, তাহলে তার মানে এই ভূখণ্ডের রাজনীতির কিন্তু একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে। এবং যখন আমরা বলবো যে এটা হচ্ছে কি আপনার পোস্ট কলোনিয়াল একটা জায়গা বা ব্রিটিশ কলোনি ছিলাম এবং আমরা তার লেগেসি রাখছি, বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্রিটিশ, বিশেষ করে সংবিধানটার কারণে যখন আমরা দাবি করছি যে এটা আসলে যে ব্রিটিশ পিরিয়ডের যে রাষ্ট্র পরিচালনার যে তথ্য সেটা লেগেসি আমরা এখনো ধারণ করছি, তখন এটা দাবি রাখে যে একটা টাইম পিরিয়ড ধরে আলোচনা করতে। হ্যাঁ, যদি আমরা প্রপার বুঝতে চাই পুরো বিষয়টা, তাহলে সেটাই আমি বলছি। তাহলে সেই জায়গায় এনসিপি কোথায় দাঁড়িয়ে আছে, সেই আলোচনাটা আমি করতে চাচ্ছি। যে দুটো বিষয় হতে পারে, একটা হচ্ছে গিয়ে এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে হঠাৎ করে অ্যাপেয়ার করে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা একেবারে আউটলায়ার পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাপেয়ার করেছে, একদম মানে হঠাৎ করে গজিয়ে ওঠা, নাকি হচ্ছে এই যে লম্বা প্রলং 200-250 বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আলোকে এনসিপি একটা রাজনৈতিক ঘটনা। খেয়াল করেন আমি কি বলছি, দুটো টার্ম আমি ইউজ করছি। একটা হচ্ছে এনসিপি কি হঠাৎ করে তৈরি হওয়া রাজনৈতিক দল, নাকি এনসিপি এই যে লম্বা সময় রাজনৈতিক যাত্রার একটা রাজনৈতিক ঘটনা। আমি কিন্তু এনসিপি নাগরিক পার্টিকে দেখি একটা রাজনৈতিক ঘটনা হিসেবে। এইটা এই যে লম্বা সময়ে এই ভূখণ্ডের যে রাজনৈতিক যাত্রা, সেই রাজনৈতিক যাত্রার এইটা একটা রাজনৈতিক ঘটনা। তাহলে 90টাকে কেন আমি, 90 অবশ্যই একটা ইভেন্ট, অবশ্যই একটা অভ্যুত্থান, কিন্তু এরকম একটা সিগনিফিকেন্ট একটা রাজনৈতিক ঘটনা হয়ে আসতে পারলো না কেন? বা আমি ইভেন্ট অর্থে ঘটনা বলছি না, যে এটার যেটা ধরেন আফটার আফটার ইম্প্যাক্ট এবং পুরনো যে লেগেসি, যে ধারাবাহিকতা সেটা থাকে, সেটার জন্য বলছি। যেমন 90-এ যদি আবার ধরেন ওই সময়ে যারা আত্মাহুতি দিল, বা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে ওই যে স্পিরিট, সেটাকে ধারণ করে যদি একটা রাজনৈতিক দলের অভ্যুত্থান ঘটতো, তখন কিন্তু আবার ওইটাকে আমি টানতে আমি বাধ্য হতাম।
যদি একটা আন্দোলনের প্ল্যাটফর্মও তৈরি হতো, তাইলে আমরা টানতে ওটা বাধ্য হতাম। সেটা কিন্তু হয় নাই, কারণ তখন অনেকগুলো স্ট্যাবলিশ পলিটিক্যাল পার্টি মিলে অভ্যুত্থানটা ঘটিয়ে তারাই কিন্তু ক্ষমতার মধ্যে আসছে। এইবার কিন্তু দ্যাটস নট দ্য সেম কেস। ইভেন ইনক্লুডিং 1971 সালে, 1971 সালেও কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সম্মিলিতভাবে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার মধ্যে দিয়ে পরবর্তীতে তারাই আবার রাষ্ট্র ক্ষমতায় এসছে, রাইট? 24 কিন্তু সেই সমস্ত রাজনৈতিক ঘটনা পরম্পরা সম্পূর্ণ ভিন্ন ঘটনা পরম্পরা। সেই ভিন্ন ঘটনা পরম্পরা কি অভ্যুত্থানের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল উঠে এসছে। হ্যাঁ, তাহলে অভ্যুত্থানের স্পিরিটটাকে একটা আধারের মধ্যে ধারণ করেছে, একটা প্ল্যাটফর্মে ধারণ করে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, নির্মিত হয়েছে। খেয়াল করেন, রাজনৈতিক দলটা কিন্তু আগেই তৈরি হয়নি। সবার আগে কিন্তু একটা ওই স্পিরিটটাকে একটা প্ল্যাটফর্মে ধারণ করার চেষ্টা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, দুটো প্ল্যাটফর্ম হয়েছে, দুটি আন্দোলনের প্ল্যাটফর্ম। দুই আন্দোলনের প্ল্যাটফর্মে একটা সাবস্টেন্স, ইন্টেন্সিটি এবং আপনার ফান্ডামেন্টালস, ফিলোসফি, মোরাল, এভরিথিং ওয়াজ দ্য রুট এবং বেস ওয়াজ জুলাই আপরাইজিং। জুলাই আপরাইজিং এর পর এই দুইটা কহর্ড অফ পিপল তারা চিন্তা করলো যে আমাদের এই স্পিরিটটাকে কোনো একটা জায়গায় ধারণ করতে হবে, যেন বা মানে দুইটা পাত্রে আপনার ভেরি এক্সক্লুসিভ টার্ম অফ লিকুইড বা ওয়াটার আপনাকে দুইটা পাত্রে ধারণ করতে হবে। দুইটা পাত্রে আপনি নিয়ে নিলেন ওই স্পিরিটটাকে, ওই ফোর্সটাকে, পাওয়ারটাকে। সেই স্পিরিট, ফোর্স, পাওয়ারটা পরবর্তীতে এসে একটা রাজনৈতিক দল হলো। খেয়াল করেন, এটা কিন্তু একটা ধারাবাহিকতা। এইটা হচ্ছে তাইলে এনসিপি। এখন দেখেন, এনসিপির বয়স 1 বছর, এনসিপি আপনার 5 জন 1 বছরের বাংলাদেশের ইতিহাসে এটা আসলে হয় নাই যে দল গঠনের 1 বছরের মধ্যে কোনো রাজনৈতিক দলের 6 জন আসলে এমপি সংসদে যেতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। ওই অর্থে দেখলে আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনি যত বলছেন যে লোকের কাছে ব্যর্থতা, ওইটার আর একটা প্রেক্ষাপট পলিটিক্স আছে, ওটা আমি বলবো নি। ব্যর্থতারও রাজনীতি থাকে। হ্যাঁ, কে পোর্ট্রেট করছে, ডিফাইন করছে তার উপরে। সেই জায়গায় আমি না যাই, আলোচনা আরো ডিটেইল আউট হয়ে যাবে। যে তাহলে এনসিপি কি ব্যর্থ না সফল, আমি যদি ওই জায়গাটায় দেখি, তাহলে দেখেন আপনি যদি 1 বছরের রাজনীতিটা ধরেন, তাহলে এনসিপি সুপার সফল, মারাত্মকভাবে সফল। কারণ বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই যে 6 জন ইলেক্টেড হয়ে আপনার সংসদে চলে গেছে। আবার এটাকেও অনেকে ব্যর্থতা হিসেবে দেখাবে যে 11 দলীয় জোট না হলে যেতে পারতো না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। জামাতের সাথে জোট করা অনেক ধরনের ব্যর্থতার অনেক কিছু ডিফাইনিং পয়েন্ট আছে। বা ওই যে যদি আপনি বলেন যে বিপ্লব করতে চেয়েছিল, বিপ্লব তো করতে পারেনি, তাইলে আমরা কি পেলাম, এই সমস্ত হিসাব নিকাশে আসেন। কিন্তু এখন যদি আমি টাইম পিরিয়ডটা বাড়াই দিই, খেয়াল করেন, এতক্ষণ আমি আলোচনা করলাম 1 বছরের টাইম পিরিয়ড, এনসিপির অর্জন একটা রাজনৈতিক দল হিসেবে। আরেকটুখানি আমি টাইম পিরিয়ড বাড়াই, জুলাই অভ্যুত্থান থেকে ধরলে 2 বছর। 2 বছরের মধ্যে আমার তাহলে এনসিপির অর্জনটা কি? তখন দেখা যাবে যে অনেক ধরনের প্রত্যাশা মিট করতে না পারা, এই ধরনের একটা ব্যর্থতা আসে। আমি যদি আপনাকে টাইম পিরিয়ডটা ব্রিটিশ পিরিয়ড থেকে ধরি, 250 বছরে ধরি, তাহলে আসলে কি দাঁড়ায়? তাহলে আসলে দাঁড়ায় মনে রেখো দিলেম শিশির, তাই না? তখন দাঁড়ায় যে কি যেন বলে না যে বলির ইয়া, যে মনে রেখো দিলেম শিশির, যে ঘাস এক বিন্দু শিশির সমুদ্রের মধ্যে দিলে যে বিষয়টা দাঁড়ায়, আপনি এন্টায়ার টাইম পিরিয়ডটা যদি ধরেন, তাহলে কিন্তু সেরকমই আসে যে পুরো টাইম পিরিয়ডই। তার মানে উই হ্যাভ জাস্ট স্টার্টেড এন্ড দিস ইজ নট দ্য রাইট টাইম। এনসিপি সফল না ব্যর্থ, এটা আসলে কমপক্ষে যে কোনো একটা রাজনৈতিক দলে, কমপক্ষে একটা রাজনৈতিক দল না, একটা রাজনৈতিক পট পরিবর্তনকে বুঝতে হলে কমপক্ষে একটা 1 ডিকেড দিতে হয়, একটা দশক যেতে হয়। 1 দশক না গেলে আপনি হিস্টোরিক্যালি এই ইভেন্টটা, যে কারণে খেয়াল করেন, আমি কিন্তু প্রথমেই বললাম যে এনসিপি আসলে একটা ঘটনা, এটাকে শুধুমাত্র আমি একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে নারাজি। হ্যাঁ, টিপিক্যাল 8-10টা রাজনৈতিক দল, প্রতিদিনই তো কতগুলো রাজনৈতিক দল হচ্ছে, আমি সেইভাবে দেখতে রাজি না। তাইলে একটা ডিকেড না গেলে, যেমন আপনি জুলাই অভ্যুত্থান, একটা অভ্যুত্থানের একটা বিষয় কি বলে যে 1 মুহূর্তে 10 বছর তৈরি হয়, 1 যুগ তৈরি হয়ে যায় 1 মুহূর্তে, এইটা থাকে। সেই রকমই এনসিপির যে ঘটনা, রাজনৈতিক ঘটনা হিসেবে এনসিপি, সেটাকে বুঝতে হলে আপনাকে আমাকে 1 ডিকেড দিতে হবে to assess NCP, to measure NCP as a political party or as a political ইভেন্ট। শব্দটা না খুব ন্যারো ডাউন হয়ে যাচ্ছে, ঠিক ইভেন্ট বলতে চাচ্ছি না, বাংলায় ঘটনা বললে যেটা বোঝায় যে এইটা একটা ঘটনা, অকারেন্স সিচুয়েশনটা। তাইলে এখন আমি যখন 2.5 বছর দিয়ে দিলাম, তখন কিন্তু, সরি 250 বছর আমি দিলাম, তখন কিন্তু নর্মালি আসে যে হ্যাঁ, এবার আসেন এনসিপি কি আদৌ কোনো সিগনিফিকেন্ট ঘটনা কিনা। খেয়াল করেন, বলছি ঘটনা। এবার আসেন আমি অ্যাসেস করি যে হাউ সিগনিফিকেন্ট ইট ইজ। সেটাই আমি বললাম যে হাউ সিগনিফিকেন্ট এই দিস ইভেন্ট অর ইনসিডেন্টস অর ঘটনা ইট ইজ, এটা যদি বুঝতে হয় তাইলে আপনার
1 ডিকেড যেমন ওয়েট করতে হবে, তেমনি কতগুলো বিষয় আছে যে ধরেন যে কেউ বা আপনিও আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে এনসিপি কে তাহলে আমি কি ধরেন আমরা বলবো কিনা, মানে ফেনমেনন। ওই যে যেটা বললাম যে আমি তো বিচ্ছিন্ন বলছি না, আমি তো আউটলায়ার বলছি না, তাহলে আমি কিভাবে আসলে ঐতিহাসিকভাবে রিলেট করছি, লিঙ্ক করছি কেন ঐতিহাসিকভাবে, এইখানটা একটু খেয়াল করেন। অনেকে বলে যে এটা কোটা সংস্কার আন্দোলন। হ্যাঁ, কোটা সংস্কার আন্দোলন আসলে কেন বলে, কারা বলে, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন বিএনপি বলে কোটা সংস্কার আন্দোলন, শুরু থেকে বিএনপির ইন্টেলেকচুয়াল যারা তারা ডিফাইন করে আসছে। আওয়ামী লীগ বলে কোটা সংস্কার আন্দোলন, কেন বলে? টু ডিফেইন দিস মুভমেন্ট, এই মুভমেন্টটাকে ডিফেইন করার জন্য, এই মুভমেন্টটার সিগনিফিকেন্সকে দুর্বল করার জন্য। এই মুভমেন্টটা যে আসলে কিছুই ছিল না, একটা স্বার্থপর জনগোষ্ঠীর স্বার্থপর অ্যাক্ট ছিল, এটা প্রমাণ করার জন্য তারা কোটা সংস্কার আন্দোলন বলে। কিন্তু আপনি যদি 2024 আন্দোলনের একদম অ্যাকচুয়াল তাদের নাম দেওয়া বলেন, এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কোনোদিন এটা কোটা সংস্কার আন্দোলন ছিল না। ডে ওয়ান থেকে জি তারা বলছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন। জি ডে ওয়ান থেকে এই প্ল্যাটফর্মটার নাম ছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। ডে ওয়ান থেকে একদম জি। শুরুর দিন বিসমিল্লা বলে তারা নামকরণ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু তারপরে দেখেন তারা বলবে না বৈষম্য বিরোধী আন্দোলন, তারা বলবে কোটা সংস্কার। কেন? ওই যে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য। এইবার আসেন দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনে এবং এখন পর্যন্ত কতগুলো টার্মিওলজি তারা ইউজ করে, খুব সিগনিফিকেন্ট। সংস্কার সবচেয়ে সিগনিফিকেন্ট, সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ কোনটা? সংস্কার, রাইট? সংস্কার, সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি। সংস্কার এটা কি? এটা এখন আমি আপনাকে বলছি। বামপন্থী রাজনীতি করে আসছি। ওকে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আটকে যাচ্ছে না তো? এখন শোনা যাচ্ছে, একটু আটকে গেছিল, বাট সমস্যা নেই, আপনি বলেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে এনসিপি কে আমি হিস্টোরিক্যালি আসলে কোথায় কানেক্ট করছি, কেন আমি বলছি যে এটি একটি ঐতিহাসিক ঘটনা, সেটা শুধুমাত্র আপনার 2024 জুলাইয়ের অভ্যুত্থানের কারণে না, অলসো এই কারণে যে তারা রাজনৈতিক ন্যারেটিভ বা রাজনৈতিক বয়ান কি নিয়ে হাজির হচ্ছে। এই যে সংস্কার কথাটা বলছে, রাষ্ট্র সংস্কারের দাবিটা যে নিয়ে আসলো তারা সবচেয়ে প্রমিনেন্ট হিসেবে, সংবিধান সংস্কারের কথা বললো। দুটো টার্ম যদি আমি ধরি, রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার, এই দুটো আসলে কি? ওই যে আপনি বিপ্লব শব্দটা বললেন, ওই যে আমরা বিপ্লবের আকাঙ্ক্ষা রাখি ব্রিটিশ কলোনিতে, এইটা কিন্তু আজকের আলোচনা না। এই আলোচনাটা আসলে শুরু হয়েছে 2006-08 এই সময় থেকে। 2012-13-তে ঢাকা কেন্দ্রিক আসলে আমরা সংবিধান পাঠ বলে পাঠচক্র হতো, এবং রাষ্ট্রচিন্তার এই হাসনাত কায়ুম ভাইয়ের নেতৃত্বে সংবিধান পাঠ হতো। আরো অনেকগুলা, যেমন আরো কয়েকটা অর্গানাইজেশন আছে তারা সংবিধান পাঠের ইয়াটা করছে। তার মানে দেখেন সংবিধান নিয়ে আলোচনাটা আসলে শুরু হয়েছে অনেক আগে, 2000 শতকের শুরু, মানে এই 2000 সালের শুরু থেকে, 2001, 2, 3, 4। আমার মনে আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন করি, তখন আমরা এই সংবিধান নিয়ে আলোচনা শুরু করলাম, পাঠচক্র শুরু করলাম আলাদা বিচ্ছিন্নভাবে। এখানে যেমন জোড়ায় সাকিদের গণসংহতি আন্দোলন, তারা হচ্ছে কি এই পাঠচক্রগুলা করতো। তার মানে সংবিধান ওয়াজ এই যে 2000 শতক থেকে বিশেষ করে 4, 5, 6, 7 এই সময়টাতে সংবিধান আলোচনার মধ্যে ঢুকলো। তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ সংবিধান নিয়ে এরকম চুলচেরা আলোচনা, বিশ্লেষণ বা রাজনৈতিক ময়দানে অ্যাক্টিভিজমের পার্ট হিসেবে সংবিধান আলোচনা, সংবিধান পাঠ, সংবিধান পরিবর্তনের প্রশ্ন কখনো আসে নাই। আর প্রশ্ন হচ্ছে এই দুইটা, রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার, সংস্কার শব্দটা কেন আসলো? আমরা যারা বিপ্লবী রাজনীতি করে এসছি একটা সময়, আমরা যারা রাষ্ট্রে বিপ্লব বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখতাম, এই যে আপনার মতো, আপনাদের মতো, যারা একটা সময় একটা উইশ করতাম বিপ্লব কেন হইল না, এই যে আমাদের সোহেল যেমন মাঝে মধ্যে বলে বিপ্লবের স্বপ্ন দেখে। তো এই যে বিপ্লবের লম্বা সময় স্বপ্ন দেখলাম, তখন ধরেন প্রথমেই যে কোয়েশ্চেনটা আসলো যে আমরা একটা স্লোগান দিতাম বিপ্লবী রাজনীতি করতে করতে যে মানে লং লিভ রেভলিউশন বা বিপ্লব চিরজীবী হোক। কি যেন কতগুলো বলে যে বিপ্লব বিপ্লব চিরজীবী হোক। দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। কত দীর্ঘ? হাউ লং? হাউ লং? এটা কিন্তু শুধু রেটরিক অর্থে না, বিপ্লব দীর্ঘজীবী হোক এটা রেটরিক অর্থে না। হাউ লং আসলে? আমি কি আমার জীবদ্দশায় বিপ্লব দেখে যেতে পারবো, পরিবর্তন দেখে যেতে পারবো? যদি না পারি তাইলে এই অনন্তকালের জন্য তো আসলে ওয়াই শুড হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ পিপল তাদের একটা ইউটোপিয়া চিন্তার পিছনে, একটা ধারণার পিছনে এত লম্বা সময় কেন দিবে? তার মানে দেখেন ওইটাকে তখন আমরা একটা রিয়েলিস্টিক ভার্সনে নিয়ে আসলাম, বিপ্লব। মানে আমরা বলতে এখানে আমি ক্রেডিট দাবিদার অর্থে বলছি না, আমি থটটাকে আমরা
আস কালেকটিভ থট অর্থে আমরা বলছি। সো দেয়ার ওয়াজ একটা কালেকটিভ থট প্রসেস তখন তৈরি হলো, যে কালেকটিভ থট প্রসেসটা তখন বিপ্লব নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মহল ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ভাবা শুরু করলো। দেন হোয়াট আর দ্য ফরমেশন অফ বিপ্লব, তাহলে রেভলিউশন কি, কিভাবে হবে বাংলাদেশের কনটেক্সটে। তখন আসলে যে ব্রিটিশ কলোনিয়াল যে কান্ট্রিগুলা, সেখানে আসলে বিপ্লবের ফরমেশনটা কি হবে, বিপ্লবের ফরম্যাটটা কি হবে। হ্যাঁ, এই যে দেখেন তখন আরো ন্যারো ডাউন করে আসলো সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আরো ন্যারো ডাউন করে আসলো বাংলাদেশ। তাহলে বাংলাদেশে আসলে বিপ্লব আমি যদি করতে চাই, বিপ্লব দীর্ঘজীবী হোক বলে 65 বছর বয়সে আসলে আমি স্লোগান দিতে চাই না। আই রিয়েলি ওয়ান্ট টু সি সাম চেঞ্জেস ইন নাও। নাও মিন্স নাও। তাইলে আমি দেখতে না পারলে আমার বাচ্চা কাচ্চা তো দেখে যেতে পারবে। তাহলে সেটা ফরম্যাটটা কি হবে? তখন বিপ্লবকে আমরা ন্যারো ডাউন করে ভাগ ভাগ করে ফেললাম। এই যে সংস্কার শব্দটা তখন আসলো। তার মানে বিপ্লব যখন ছোট ফর্মে পরিবর্তনগুলো হচ্ছে, তখন সংস্কারের, দেখেন সংস্কারের আপনি যদি ডিকশনারি সংজ্ঞা দেখেন, আপনি যখন সংস্কারের হচ্ছে গিয়ে একদম ইংরেজি বা বাংলা অভিধানে চলে যান, সংস্কার মানে কিন্তু ছোট পরিবর্তন। দেখেন আপনি ছোট ছোট জি পরিবর্তনকে কিন্তু আমরা সংস্কার বলছি। তাইলে জি বিপ্লব তো বিরাট পরিবর্তন, আমূল পরিবর্তনকে বিপ্লব বলে, তাই না? জি আমূল জি পরিবর্তনকে বিপ্লব বলে, ছোট পরিবর্তনকে সংস্কার বলে। তখন ওই জি আমূল পরিবর্তনটাকে আমরা ভেঙে ভেঙে হচ্ছে গিয়ে সংস্কার শব্দে নিয়ে আসলাম, আমূল পরিবর্তনটাকে ভেঙে ছোট পরিবর্তনে নিয়ে আসলাম, যেই কারণে বিপ্লবটাকে ভেঙে আমরা সংস্কার বলা শুরু করলাম। তাইলে আপনি দেখেন ওই যে বামপন্থীরা বলে এটসেট্রা এটসেট্রা, বা এই যে কমিউনিস্ট সোশ্যালিস্ট ব্লা ব্লা ব্লা, মৌলিক চিন্তা থেকে কি আমরা সরে এসেছি কিনা? আসি নাই না কিন্তু। মৌলিক যে বিপ্লবের চিন্তা, সেই মৌলিক বিপ্লবের চিন্তা থেকে কিন্তু এই চিন্তাতে এক বিন্দু সরে আসে নাই, বরং মৌলিক যে আমূল পরিবর্তন বিপ্লবের চিন্তা, সেইটার একটা রিয়ালিস্টিক ভার্সন হচ্ছে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, সংস্কার শব্দটা। তার মানে সংস্কার শব্দটা দেখেন ওইটাই, যে লম্বা সময়ের একটা বিরাট আমূল পরিবর্তনকে ছোট করে কনভার্টেড করে ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অর্জন করতে চাই। ছোট পরিবর্তন সংস্কারের মধ্যে দিয়ে আলটিমেটলি আমরা সবচেয়ে বড় পরিবর্তনটাই অর্জন করতে চাই। তাহলে সমস্ত ছোট পরিবর্তনকে আমরা একবারে একসাথে করে ফেলতে পারবো না। স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান আমাদেরকে আগাইতে হবে। এক লাফে তো আমি 6 তলার উপরে উঠতে পারবো না। একমাত্র বোকা হুম মানুষ ছাড়া কেউ 1 লাফে 6 তলার উপরে উঠতে চায় না। তাইলে কি রাইট করতে হবে? 6 তলার উপরে উঠতে হইলে আগে আমাকে সিঁড়িগুলা নির্মাণ করতে হবে, তারপর একটার পর একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটা ছাড়া তার কোনো অল্টারনেট প্রসেস নাই। হ্যাঁ, আজকে ডিজিটাল যুগ বা আধুনিক যুগে হয়তো বলতে পারেন হেলিকপ্টারে কেউ আপনাকে একটা তুলে নিয়ে নামাই দিল 6 তলার ছাদের উপরে, তাই তো? কিন্তু সেটা কোনো অর্গানিক প্রসেস হয় না। জি অর্গানিক এবং ওই জনগোষ্ঠীর দ্বারা তৈরি যদি আপনাকে বিপ্লব করতে হয়, তাহলে ওই জনগোষ্ঠীটাকে সিঁড়ি নির্মাণ করতে হবে। কোনো হেলিকপ্টার দিয়ে আপনাকে তুলে নিয়ে ছাদের উপরে ফেলে তুলে দিলে হবে না, অথবা আপনি প্যারাশুট নিয়ে অন্য কোথাও থেকে জাম্প করে ছাদের উপর উঠলে হবে না। তাহলে সেই বিপ্লবগুলো ওই যে ধার করা বিপ্লব, ধার করা বিপ্লবী কনসেপ্ট হয়। তার মানে ওই জনগোষ্ঠীকেই এই সিঁড়িগুলা বুঝে বুঝে ধাপগুলা নির্মাণ করতে হবে, সংস্কারের ধাপগুলা ওই সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মাণ করতে হবে, এবং এই সংস্কারের ধাপগুলা বেয়ে বেয়ে আসলে আলটিমেটলি বিপ্লবের ছাদে উঠতে হবে। আমরা এখন হচ্ছে সংস্কারের ধাপে আছি। এনসিপি হচ্ছে বহু সাধনার, এই যে আমি বললাম না যে এটা হঠাৎ করে গজিয়ে ওঠা একটা রাজনৈতিক দল, নাকি এটা একটা ধারাবাহিকতা। আমার কাছে, আমি কেন যুক্ত হয়েছি এনসিপিতে, কারণ আমার কাছে হচ্ছে এই যে রাজনৈতিক ধারাবাহিকতা যেটা আমি ক্যারি করে এসেছি, যে চিন্তা, যে চেতনা, যে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংটা আমি ক্যারি করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই ধারাবাহিকতার পট পরিবর্তনের এই মুহূর্তের পট হচ্ছে গিয়ে নাগরিক পার্টি, যেটা আসলে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বিপ্লবের স্বপ্ন, সমস্ত ধারাবাহিকতার ফলাফল হচ্ছে এটা। সেই ফলাফল হচ্ছে গিয়ে নিচ্ছে আপনার এনসিপি। আপনার কথা ছিল যে এনসিপি সফল না বিফল। এখন এই আলোচনায় যদি আপনি আপনার মানে সামনে রাখেন হ্যাঁ হ্যাঁ আয়নার মতো, এবার আপনি খুঁজে পাবেন যে এনসিপি সফল না না আমি বিফল। আসলে প্রশ্নটা সফল কিংবা বিফল এটা আসলে করি নাই। যেমন আমার প্রশ্নটা ছিল মোর অফ মানুষ কিভাবে এনসিপি কে ডিফাইন করবে কিংবা করতে পারে সেটার ব্যাপারেই আসলে মানে আহ, ঠিকই 1 বছর 2 বছর কোনো রাজনৈতিক দলের জন্য কিছুই না, কিন্তু আপনি যেগুলা বললেন বিপ্লবকে ছোট ছোট করে সংস্কার, পজিটিভ চেঞ্জ, ব্রিং, যে পরিবর্তনের জন্য রাজনীতি একসময় আমাদের স্লোগান, ঠিক না? সো সো এই পরিবর্তনটা জনগোষ্ঠীর সমাজের যে একটা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে কিভাবে ছড়িয়ে দেওয়া, এবং স্পেশালি এই প্রশ্নটা আপনার কাছে থাকবেই যে সংগঠন সংগঠন সংগঠন, এনসিপিকে যদি বড় হইতে হয় তাহলে তার সংগঠনের প্রতি অত্যন্ত যত্নশীল হইতে হবে এবং সংগঠনের প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে। বিকজ
এট দি এন্ড অফ দ্য ডে সংগঠন ম্যাটার করে। আমরা যেটা দেখতে পেলাম যে জাতীয় নির্বাচনের সময় আপনার সংগঠনের দুর্বলতা থাকার কারণে অনেক অনেক জায়গায় আপনি ট্যাকেল দিতে পারলেন না। যে জায়গায় মাসল ফোর্স, ব্রুট ফোর্স ইউজ করে বিএনপি অনেক জায়গায় চলে আসলো, আমরা আসছি ওই জায়গায়। আপনার সাথে আরেক মানে এই কথাটা তো মানে আপনি যদি উত্তর দেন তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এটা রিলেটেড বলেন আর কি। কি মানে আরো একটু স্পেসিফিক যদি করেন যে দল গঠনের জন্য এনসিপি কি করছে, না দল গঠন কতখানি প্রয়োজনীয় এনসিপির জন্য, প্রশ্নটা কি এটা? আহ, মানে আমি যদি বলি যে যে ছোট ছোট চেঞ্জেসগুলো এনসিপি আনতে চায় সেটা জনগণের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। কারণ হচ্ছে এনসিপি ইজ এ ফেনামেনন এট দ্য মোমেন্ট, যেটা মানুষ ফলো করছে এবং মানুষ সেজন্যই কিন্তু এনসিপির দিকে অনেক বেশি আকাঙ্ক্ষা এবং চাওয়া ছিল। যদি আপনারা জুলাই বিপ্লবের পরে দেখেন যে এনসিপির প্রতি যে প্রত্যাশা ছিল মানুষের আকাশচুম্বী ছিল, বিকজ এনসিপির মধ্যে লোকজন একটা চেঞ্জ এবং পরিবর্তনের হাওয়া দেখতে পেয়েছে এবং সেটাকে এনসিপির ট্রেডমার্ক বলে ধরে নিয়েছে যে এনসিপির ছেলেরা পরিবর্তন আনবে। তো এই পরিবর্তন যে সংস্কারের মধ্য দিয়ে হচ্ছে, এবং সংস্কারকে আমরা পরবর্তীতে মানে বলবো যে সংস্কারকে বাধা দেওয়ার জন্য সরকার কি করতেছে কিংবা না, এই ছোট ছোট পরিবর্তনকে জনগণের মাঝে কিভাবে বড় করে নিয়ে যাওয়া যায়, কিভাবে এই জনগণকে আরো বেশি রাজনৈতিকভাবে এঙ্গেজ করা যায়, এবং তার দ্বারা কিভাবে এনসিপি কে সংগঠন হিসেবে বড় করা যায়, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আশা করি বুঝতে পারছেন। মানে আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে ট্যাপিং করে ফেলছেন, যে জি কারণে হচ্ছে কি বোঝায়। হ্যাঁ, মানে আমি এক লাইনে একটা কথা বলি যে জি যতখানি ময়দানে যাবে এনসিপি ততখানি জি দল দাঁড়াবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তৃণমূলে যাওয়ার কোনো বিকল্প কোনো রাজনৈতিক দলে নাই। ইফ ইটস এ ইলেকটোরাল পলিটিক্যাল পার্টি, ধরেন এইটা যদি আপনার ডক্টরিয়ান পলিটিক্যাল পার্টি হইতো, অথবা হচ্ছে কি আপনার রেভলিউশনারি পলিটিক্যাল পার্টি হইতো, বিপ্লবী দলগুলো, তাইলে হয়তো অন্য মেকানিজম যায়। বা ধরেন ওই যে নকশালবাদী আন্দোলন যেরকম ছিল, যে আপনার আমরা কি বলি আন্ডারগ্রাউন্ড পার্টি, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম এরকম যদি দল হইতো তখন আলাদা অ্যাপ্রোচ নিয়ে কাজ হতো। কিন্তু যখন এটা একটা ইলেকট্রাল পলিটিক্যাল পার্টি, মেন স্ট্রিম ইলেকট্রাল পলিটিক্যাল পার্টির আসলে তৃণমূলে যাওয়ার কোনো বিকল্প নাই। ওইটাই, ওই জন্য আমি এক লাইনে বলে দিই যে যতখানি ময়দানে যাবে ততখানি রাজনীতি দাঁড়াবে। এনসিপি যদি ময়দানে যেতে না পারে, মানে তৃণমূল পর্যায়ে যদি সংগঠন তৈরি করতে না পারে, তাহলে আসলে দল দাঁড়াবে না। কিছু যায় আসে না যে জি দিলশানা পারুল অথবা কতজন আমাদের ইন্টালেকচুয়াল আছে, অথবা কিছু যায় আসে না যে কতজন সেলিব্রিটি নেতা নেত্রী আমাদের আছে, কিচ্ছু যাবে আসবে না। এমনকি আপনি 10 জন এমপি ইলেক্টেড করায় নিয়ে আসলেও আপনার কিছু যাবে আসবে না, যদি আপনি আপনার রুট লেভেল তৃণমূল পর্যায়ে সংগঠন গুছাইতে না পারেন। আবার দেখেন, এই যে আমি বললাম 10 জন এমপি আসলে, আসলে 10 জন এমপি আসবে না যদি আপনার ওই 10টা জায়গায় তৃণমূল পর্যায়ে সংগঠন না থাকে। ইলেকটোরাল পলিটিক্সের এইটা হচ্ছে প্রিকন্ডিশন। ইট ইজ হোয়াট ইট ইজ, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট থিং। এবং আমরা জি বিসমিল্লা বলে ইলেকটোরাল পলিটিক্স আসলে এন্ট্রি দিয়েছি। আমরা বলেছি আমরা মধ্যপন্থার একটা গণতান্ত্রিক রাজনীতি করব এবং ডেমোক্রেটিক ইলেকট্রাল পলিটিক্স করব। অ্যান্ড বিসমিল্লা বলে ওটার মধ্যে আমরা এন্ট্রি দিয়েছি, আমাদের 6 জন মন্ত্রীকে আমরা ইলেক্টেড করে নিয়ে এসেছি, সরি এমপি কে। কাজে উই ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভস। এখন ওয়ে একটাই, একটাই উপায় সামনে, একটাই প্রক্রিয়া সামনে এনসিপির। দেয়ার ইজ অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নাই। ময়দানে যেতে হবে, তৃণমূল সংগঠন করতে হবে। যে যত ভালোভাবে এনসিপি তৃণমূল সংগঠন তৈরি করতে পারবে, দল তত ফ্লাইট হবে। যদি তৃণমূলে ফেল করে, পার্টি ফেল। এটা কোনো অল্টারনেট নেই। ইট ইজ অ্যাজ ইট ইজ, ইটস এ ভেরি সিম্পল ক্যালকুলেশন।